হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ ব্লগে। বাসা কেনার পরে একটা না একটা কাজ আমাদের করাতেই হচ্ছে। বাসায় নতুন করে কিছু কাজ করিয়েছি, আরও কাজ করাতে হবে। তো যাই হোক, সেটা শেয়ার করব, সেই সঙ্গে আপনাদের রিকোয়েস্টে 2টা রেসিপি শেয়ার করব। চলুন ব্লগটি শুরু করা যাক। এই বক্সগুলো আমার এত উপকারে লেগেছে। আমি একটা কিনে এনেছি, দেন ছেলেকে দিয়ে আরেকটা আনিয়েছি, দেন আমার হাজব্যান্ডকে দিয়ে আরেকটা আনিয়েছি। যাই হোক, এখানে আমি 3 পিস চিকেনের লেগ পিস নিয়েছি। একটু কেচে নিচ্ছি, মানে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলাম। দেন একটা চপারে দিয়ে দিলাম আদা, রসুন, ধনেপাতা, আমার বারান্দার গাছের ধনেপাতা, সেই সঙ্গে পেঁয়াজ পাতাও আমার গাছের, লাল মরিচ আমার গাছের, আর দিয়েছি একটা নাগামরিচ। সব কিছু দিয়ে চপারে চপ করে দেন আমি চিকেনে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা বারবিকিউ সস 1 টেবিল চামচের মতো দিয়েছি চিলি টমেটো সসটা, এটাই আমি কিনি আর এটা খেতে ভালো লাগে। সয়া সস, চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা ঝাল যেমন খান। আমি 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। লেবুর রসটা 1 টেবিল চামচের মতোই হয়েছে। 2 পিস আমি চিপড়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মেখে কমপক্ষে 2 ঘন্টা রেস্টে রাখলে এটা খেতে ভালো লাগবে। চাইলে রাতেও করে রাখতে পারেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। তো উপর থেকে মশলাগুলো একটু হাত দিয়ে সরিয়ে দেন আমি বাটারে এগুলো ফ্রাই করে নিব। 3 পিস চিকেন দিয়ে দেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর ফলে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছে, আর পুরো পানিটাই আমি চিকেনটা উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি। এর ফলে চিকেনটা কুক হয়ে গেছে, আর চুলার আগুনটা একদম লো হিটে ছিল। দেন যেই মশলাটা ছিল সেটা আমি এভাবে চিকেনের ওপরে দিয়ে, এখনও আমার চুলার আগুনটা কিন্তু একদম কম আছে, এভাবে চিকেনটা উল্টে দিয়ে আমি মশলাগুলো যাতে একটু কুক হয় সেভাবে আরও কিছুক্ষণ রান্না করেছি। তারপরে চিকেনটা যখন আমি সার্ভ করব তখন কুক হয়ে যাওয়া মশলাটা এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। আর বাটার দিয়ে করবেন, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি ছিল চিকেনটা খেতে। আমার হাজব্যান্ড কখনোই ও রোস্ট খেতে পছন্দ করে না, আর আমি ইটালিতে আসার পরে রোস্ট খাওয়া বাদই দিয়ে দিয়েছি। তবে এইভাবে যদি চিকেন করা হয় তাহলে জাস্ট মার ডালা, অনেক মজা লাগে খেতে। যাই হোক, নেক্সট ডেতে আমি ছেলের স্কুলে খাবার নিয়ে যেতে হবে, মানে ওদের একটা পার্টি হবে লাস্ট ক্লাসের জন্য। তো ওদের নিয়ে বের হতে হতে চলে গেলাম ওয়ান ফ্যাশনে। ভাবলাম একটু ঘুরে আসি। তো এই মানে মনটা আমি অনেক দিন থেকে দেখছি, কিনতে চাই, কিনি না। ভাবলাম যে এখনও তো রোজার ঈদের অনেক দেরি আছে, পরে কিনবো, কিন্তু দেখি যে এটা বিক্রি হচ্ছে না। আজকে ভাবলাম নিয়েই ফেলি, এটা মনে হয় আমার ভাগ্যেই আছে। সেই সঙ্গে একটা জুস জার নিয়েছি। আমার বাসায় আমার বাচ্চারা ফ্রেশ জুসটাই খায়, আমি ওদেরকে কখনোই মার্কেট থেকে কিনে জুস খাওয়াই না। নেক্সট ডেতে হান্ডি বিফের জন্য 1.5 কেজি পরিমাণ বিফ নিয়েছি। আপনারা এই রেসিপিতে মাটন করতে পারেন, সেটাও সেম টেস্ট হবে। তো বিফটা রেগুলার কাট কেটে দেন এখানে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3টা তেজপাতা, দারুচিনি, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এই বক্সগুলো আমার যে কি কাজে লাগে এখন। যাই হোক, এবার একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি কি মশলা নিয়েছি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, আর শুকনা মরিচ, জয়ফল, জয়ত্রী, এলাচ, লং, কালো এলাচ, এগুলো জাস্ট একটু টেলে আমি পাটায় বেটে নিয়েছি। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আর ওরকম ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না, তাই কেনাও হচ্ছে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রামের মতো সরিষার তেল। তেলটা একটু বেশিই লাগে এই রান্নার ক্ষেত্রে। তো পেঁয়াজটাও অনেক বেশি লাগে। 1.5 কেজি বিফের জন্য আমি প্রায়
600 থেকে 700 গ্রামের মতো পেঁয়াজ চপারে চপ করে নিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। চপারে চপ করে নেওয়ার চেষ্টা করবেন, আবার কুচি করে দিলে ওটা গলতে একটু সময় লাগে। যাই হোক, মেখে টেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম মাটির একটা হাঁড়ি। এই হাঁড়িটা ফাটবে না, এই হাঁড়িতে আমি আরও অনেকবার রান্না করেছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল, 2টা আস্ত রসুন, তারপরে আমি বিফটা দিয়ে আবার দিলাম 2-3টা শুকনো মরিচ, দেন উপরে আবার হচ্ছে একটা রসুন আর হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়েছি। এই রান্নার আসল মানে উপকরণ হচ্ছে সরিষার তেল, আস্ত রসুন আর হচ্ছে শুকনো মরিচ, একটু স্পাইসি হবে। তো আটা গলিয়ে এভাবে আমি চারপাশে, হাঁড়ির চারপাশে লাগিয়ে উপরে ঢাকনাটা দিয়ে জাস্ট একটু চাপ দিচ্ছি, যাতে ভালো করে হচ্ছে ঢাকনাটা বসে যায়। দেন খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম, চুলায় বসিয়ে দিলাম, যেটার তাপ খুব কম লাগে। তো 2-3 মিনিট একটু হাই হিটে রেখে একদম লো হিটে আমি রান্নাটা করব। যদি হিট বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখানে কিন্তু কোনো পানি আমি ইউজ করিনি, ওই পেঁয়াজ থেকেই পানি বের হবে। তো আমার জামাইকে বললাম, তুমিই এটা লাড়ায় দাও। আমি ধরতে ভয় পাচ্ছিলাম গরম হাঁড়ি। তো 15 মিনিট পর পর হচ্ছে আমি লাড়িয়ে দিয়েছি এবং 1 ঘন্টা কুক করেছি। 1 ঘন্টা পরে এটা লুক দেখেন, পেঁয়াজটা কিন্তু গলে গেছে, মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় কি একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি চাপ দিয়ে দেখছিলাম, বাট গরম তো ধরতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু হাই হিটে 5-10 মিনিট রান্না করি, তাহলে মানে যতটুকু পেঁয়াজটা একটু আস্ত দেখা যাচ্ছে সেটাও একদম গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। এত সুন্দর কালার যে আসবে সেটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। জাস্ট 10 মিনিট হাই হিটে আমি রান্না করেছি। এই রান্না করার ক্ষেত্রে তেলটা একটু বেশি হবে, যাদের তেল আর মশলায় অ্যালার্জি তারা এই ধরনের রেসিপি কখনোই ট্রাই করবেন না। আর যারা আমার মতো খেতে পছন্দ করেন, সুন্দর মানে সব কিছু পারফেক্ট হতে হবে, একটু তেল বেশি হলেও প্রবলেম নাই, ঝাল বেশি হলেও প্রবলেম নাই, তারা অবশ্যই ট্রাই করবেন। জাস্ট অসাধারণ অসাধারণ। আমি কিন্তু ফার্স্ট ট্রাই করেছি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, মানে কী যে টেস্ট লেগেছে, মানে আমি জাস্ট হান্ডি বিফের প্রেমে পড়ে গিয়েছি, এত মজা লেগেছে আমার কাছে। এত গরম ছিল যে ধরতে পারছিলাম না। নেক্সট ডেতে আমার ছেলের ওর স্কুলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওর একটা লেটার এসেছে বাসায়। সেটা আসলে আমার আগের বাসার অ্যাড্রেসে চলে গিয়েছে, তাই সেটা আমাকে আজকে নিয়ে আসতে হলো স্কুল থেকে। সোয়াদ কিন্তু ক্লাস 8-এ উঠে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। দেন ওদেরকে নিয়ে ভাবলাম যে বাসার টুকিটাকি বাজার করে নিয়ে যাই। আর আমার টুকটাক কেনাকাটা ছিল। অ্যাট ফার্স্টে মূলা নিলাম, ফুলকপি দেখে নিতে চাইলাম, বাট উনি দেখলাম যে আবার ফুলকপি আনছে ফ্রেশ, তাই ওয়েট করছিলাম। ছোট্ট একটা ফুলকপি, মূলা এগুলো নিলাম। অরেঞ্জ নিয়েছি। আমার ছেলে বলল যে 1 প্যাকেট না 2 প্যাকেট নিবে, ও বাসায় এসে অরেঞ্জ জুস খাবে। তো যাই হোক, ওর জন্য অরেঞ্জ নিলাম 2 প্যাকেট। এই ডিশগুলো দেখে আমার এত ভালো লেগেছে, নিতে চেয়েছিলাম, বাট আবার হচ্ছে রেখে দিয়েছি। ভাবলাম যে এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। সেই সঙ্গে বাচ্চাদের টুকিটাকি খাবার কিনলাম, আর এই 2টা বাস্কেট কিনেছি। সেই সঙ্গে কিউট এই ল্যাভেন্ডার ফ্লাওয়ার ভাসটা কিনেছি। অনেক আগে আমার ভাগ্নি এসেছিল সুইডেন থেকে, তো ও আমাকে এটা গিফট করেছে। এটা আমি বাসা শিফট করার সময় কোথায় যে রেখেছি, এত দিন পরে খুঁজে পেয়েছি। তো হচ্ছে যাই হোক, সেটা আমি ভাবলাম যে এটা না ইউজ করলে নষ্ট হয়ে যাবে। আর যাদের হেয়ার ফলের সমস্যা তারা এই শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করতে পারেন। আমি ইউজ করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। তো যাই হোক, ভাবলাম যে ক্যান্ডেলটা একটু জ্বালাই, কারণ ক্যান্ডেলের স্মেলটা অনেক সুন্দর। আর আমার জামাই হচ্ছে ডিসকাউন্ট পেয়ে অনেকগুলো গায়ে দেওয়ার জন্য অয়েল নিয়ে এসেছে। যাই হোক, আমরা আমাদের বাথরুমে সব কিছু নতুন লাগিয়েছি, মানে আগের যা ছিল সব কিছু ফেলে দিয়েছি।
দিয়ে নতুন লাগিয়েছি। তো বেসিনের নিচে এরকম সেলফটা ছিল, এখানে হচ্ছে আমি টুকিটাকি জিনিস রাখলাম বাস্কেটটার ভেতরে। বললাম না আমার জামাই ডিসকাউন্টে অনেকগুলো অয়েল জার নিয়ে এসেছে। আর সেই সঙ্গে হচ্ছে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বাথরুমের নতুন লুকটা। এখনও বাথরুমটা ইউজ করা হয়নি। আমি ওই যে ভিডিও করার আগে ফ্লোরটা ক্লিন করার পানিটা ফেলেছি দেখে হচ্ছে কোমরটা একটু ময়লা দেখাচ্ছে। তো যাই হোক, তবে আমার জামাই একটা ভুল করে ফেলেছে। এত সুন্দর মিররটা আমি তাকে দেখিয়ে দিয়েছি কোথায় লাগাতে হবে, সে আমার পছন্দ মতো জায়গায় না লাগিয়ে একটু উপরে লাগিয়ে ফেলেছে। বলতেছে যে এলইডি লাইট দেওয়া, এটা পানি পড়লে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার এমন মেজাজ খারাপ হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার বাথরুমের নতুন লুক। আমার বাথরুমটা কিন্তু অনেক বড়, ছোটোখাটো একটা রুমের সমান। তো আর ওই কর্নারে একটা বিন রাখা আছে, এখানে বাথরুমে রাখি সাদাত বেবির ডায়াপার ফেলতে হয়। এটা হচ্ছে এটা আমার আবার ঠিক করতে হবে, মিররটা নিচে নামাতে হবে, কারণ আমার বাসায় এখনও আরও কিছু কাজ করাবো লিভিং রুমে, তখন মিররটা ঠিক করে ফেলবো। সব কিছু নতুন লাগাতে আমাদের প্রায় হচ্ছে 1000 ইউরোর উপরে পড়ে গেছে। আর ওই যে দুইটা যে সিরামিক্সের সাবান হোল্ডার দেখতে পাচ্ছেন, ওগুলো খুলতে যে আমার টাইলসটা এক জায়গাতে একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কষ্টের কথা আর নাহলে বাদই দিলাম। একদিন রাত 11টা বাজে আমি শাওয়ার নিয়েছি, আরেকদিন রাত 1টা বাজে। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।